ও মা গো, এই যে আলাদিনের ভাড়ার ঘর, বেটার ঠ্যাঙ্গারে বাটপার, কি দাওয়াটাই মেরেছিস। হ্যাঁ বলছি, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। আর একটা হাঙ্গরের নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। আহা আহা, ওটা থাক না, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে। পাঁচু মামার প্যাকাটের মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললুম। চুন্নেখানে হাত পা ছুড়ে ও বাবা গো মা গো বলে শেষমেশ চেঁচিয়ে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসলো। তারপর পকেট থেকে লাল রুমালটা বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখলো কোথাও ছড়ে গেছে কিনা বা আয়োডিন দেওয়ার দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিচি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী ছোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতন সাহস, তা না হলে প্রদীপেশির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেবো কেন। বাস জিজ্ঞাসার চিহ্ন বাঁচিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক, কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলে পুলে বাক্স প্যাটারা ও মোটা গিন্নিকে নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন তিনিও অবাক। কিছুক্ষণ পর পাঁচু মামা নিজেই বলল, 100 বছর পরে প্রতিবেশীর বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো, মুক্তা আছে হাঁসের ডিমের মতন, মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহরও আছে। তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের সালোয়ে নদী বয়ে গেছে, পাপের ওপর পাপ যে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। আমি তখন বললাম, তুমি তো ইঁদুর ভয় পাও, তাছাড়া গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে। পাঁচু মামা বলল, আমার মনের ভেতরে যে সিংহ গর্জন করছে রে। বাস এইটুকু বলেই মামা একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচে পান খাওয়ালাম, এক বোতল লেমনেরও খাওয়ালাম, খাবারও খাওয়ালাম লোকটাকে। খাবারওয়ালাকে ডেকে মস্ত শাল পাতায় ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙ্গারা, খাজা, রসগোল্লা কিনে ওর হাতে গুজে দিলাম। তারপর বললাম, ও পাঁচু মামা, পাঁচু মামা, প্রতিবেশীর বর্মি বাক্সটা কোথায় আছে বলো না। পাঁচু মামা আমার কথা শুনে আমার এত গায়ে খেসে এলো যে পাঁচু মামার কোনোইটা আমার বুকের ওপরে গাঁথা গেল। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুও কুঁচকে গেল। মাথা নিচু করে পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো। আমি কথা শুনতে শুনতে হঠাৎই টের পেলুম ওই চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিচের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেসে হাঁ করে কথা শুনছেন। ওনার চোখগুলো গোল গোল হয়ে গেছে। এ সমস্ত কিছু দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলল, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, আর সেখানকার গোপন কথাগুলো মানে কাহিনীগুলো তোর জানা দরকার, এ কথা কখনো ভেবে দেখেছিস? ওই প্রদীপেশির নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারে, তা জানিস? একবার ঘাস দিয়ে এমন চচ্চড়ি রেঁধেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থবনে গিয়েছিলেন। থাকবে সেসব কথা, অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রতিবেশী, বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা, আর মনে জিলিপির পেঁচা, সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর, বুঝলি। ওই প্রতিবেশী গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমা রাতে ওই বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন 32 বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে,
এমন সময় হৈ হৈ করে এমন ওই লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাত পানার লোক এসে ওই গরুর গাড়ি ঘেরাও করে ফেললে। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলেও নিলে। আর প্রতিবেশীর সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাগ থেকে 7.5 আনা পয়সা আর নসির কৌটোটা কেড়ে নিলে। প্রতিবেশী থান পরা, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে আর তার ওপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ আর কাছে এগোলো না। শেষটা তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাট পেয়ারারা, গাড়োয়ান রমাকান্ত সবাইকে তো আধমোড়া করে ফেললি, গরুগুলোকেও ছাড়িসনি দেখছি। এবার তোরাই আমাকে নিমাইখুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। শোনা মাত্রই প্রতিবেশীর পায়ে একেবারে কেঁদে পড়ে বলল, আগে রক্ষে করুন, ওই নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাড় ছাড়িয়ে নেবে। এরপর ডাকাতেরা যা কিছু নিয়েছিল সবকিছুই ফিরিয়ে দিল এবং তারাই নিমাই খুড়োর বাড়ি পথ দেখিয়ে দিল। পাঁচু মামা ঢোক গিলে আবার বলতে আরম্ভ করলো, প্রতিবেশীর ভীষণ বুদ্ধি, ধাঁ করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রতিবেশী খুড়োর বাড়িতে ওই রাত দুপুরেই পৌঁছে গিয়েছিল। আর পৌঁছিয়েই খুড়োর চোখের ওপরে চোখ রেখে দাঁত ঘষে ঘষে বললেন, ওই শালবনে ডাকাত আমাকে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার ওই তসরের চাদরখানা খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচটও লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেবো এখন ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। তক্ষুনি খুড়োর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে ওই রূপোর বাঁধানো গড়গড়ার নলটা মাটিতেও পড়ে গেল। খুড়ো মশাই বিদ্যাসাগরের চটি পড়ে তারই ওপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোপ নাড়াতে লাগলেন, মুখ দিয়ে কথাও বেরোলো না। প্রতিবেশী তাই দেখে প্রসন্ন হয়ে আবার বললেন, শোনো বাপু, আমার মনের মধ্যে যে সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বাঁধিয়ে রেখেছে, তারা যাতে মনের মধ্যেই থাকে, বাইরে প্রকাশ না পায় আর তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্য তোমারই হাতে। এই বলেই চৌকির ওপর তার গায়ে চাদরখানা রেখে কুচো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুঁড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি আর নিজের মতো 4টি ভাত রাঁধতে থাকলেন। খুড়ো নিজের মনে কিছুক্ষণ ভাবনা চিন্তা করলেন, তারপর আস্তে আস্তে প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, হ্যাঁ বলছি, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রতিবেশী কিন্তু কিচ্ছুটি না বলে এক মনে রাঁধতেই লাগলেন। খুড়ো আবার তাই বললেন, 100 টাকা দেব। প্রতিবেশী তা শুনে একটু হাসলেন। খুড়ো আবার বললেন, ঠিক আছে, 500 টাকা দেব। প্রতিবেশী এরপর একটু কাশলেন। খুড়ো তখন মরিয়া হয়ে বললেন, ঠিক আছে, 1000 টাকাই না হয় দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্ধুকে যা আছে তাই দেব। প্রতিবেশী তখন খুন্তি নাড়া থামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো তার সিন্ধুকখানা খুলতেই হিরে জহরতের আলোয় প্রতিবেশীর চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিল প্রতিবেশীর হয়তো মাথাটাই ঘুরে যাবে, কেননা কি নেবে আর কি নেবে না সে ঠিকই করতে পারবে না। কিন্তু প্রতিবেশী যে সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা গো, এই যে আলাদিনের ভাড়ার ঘর, বেটার ঠেঙ্গারে বাটপার, কি দাওয়াটাই মেরেছিস। এই বলে প্রতিবেশী 2 হাতে জড়ো করে এক টিপে ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙ্গরে নকশা আঁকা লাল বর্মি বাক্স টেনে নামালেন। খুড়ো তখন হা হা করে ছুটে এসে বলল, আহা আহা, ওটা থাক না, ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে।
প্রতিবেশী তখন থপ করে মাটিতে থেবড়ে বসে পড়ে বললেন, চুপ, একদম চুপ, না হলে এসব প্রাইভেট ব্যাপার ওই খবরের কাগজে ছেপে দেব। ওই সকল ধনরত্ন বর্মি বাক্সতে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়িও ফিরে এলেন। পাঁচু মামা এতক্ষণে থামলো। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।